আমাদের টেকনাফ সীমান্তের ওপারে রাখাইন রাজ্যের মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুতে আরাকান আর্মিকে লক্ষ্য করে মিয়ানমারের সরকারি বাহিনী বিমান হামলা চালাতে শুরু করেছে। বুধবার রাত থেকে এটি শুরু হয়েছে এবং আরাকান আর্মিও পাল্টা হামলা করছে। সেখানকার মানুষেরা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে, ভীত সন্ত্রস্ত অবস্থায় রয়েছে। অনেকে ঘর বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। মানুষের মধ্যে একটা চরম আতঙ্ক বিরাজ করছে এবং এই জায়গা থেকে টেকনাফ 2 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান জানিয়েছেন যে মিয়ানমারের অভ্যন্তরে বিমানযোগে হামলা চালানোর তথ্য বিজিবির কাছে রয়েছে। সীমান্ত ও নাফ নদীতে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। এই হচ্ছে মোটামুটি ঘটনা। প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ এই মুহূর্তে কতটা নিরাপদ? এই হামলার আজ সরাসরি বাংলাদেশে এসে পড়বে কিনা, বাংলাদেশের জন্য ঝুঁকি কতটা, এবং বিজিবির স্থানীয় কমান্ডার যে আশ্বস্ত করলেন আমাদেরকে যে বিজিবি সতর্ক অবস্থান রয়েছে, সেটিও বা কতটুকু কাজে দেবে, তার কারণ এখানে তো আরও অন্য অনেক বিষয় রয়েছে। আমরা জানি যে রাখাইনে আরাকান আর্মির উত্থান আরও বেশ আগে ঘটেছে। সেখানকার 80% এলাকা আরাকান আর্মি নিয়ন্ত্রণে রেখেছে। একদিকে মিয়ানমারের সরকারি বাহিনী তাদের বিরুদ্ধে, অন্যদিকে 2টি সশস্ত্র সংগঠন রয়েছে আরাকান আর্মির বিরুদ্ধে। একটি হচ্ছে আরএসও, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন, অন্যটি হচ্ছে আরসা, আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি। এবং এই 2 সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা রয়েছে আমাদের কক্সবাজারে। এবং মাঝে মাঝেই তো আমরা শুনতে পেতাম যে রোহিঙ্গা এলাকায় রোহিঙ্গাদের মধ্যে যে সশস্ত্র গোষ্ঠীগুলো রয়েছে তাদের নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব, সংঘাত, সংঘর্ষ, তাতে প্রাণহানির ঘটনা। এখন যেহেতু রাখাইনে আরাকান আর্মির শাসন চলছে, সেই অঞ্চল এখন মিয়ানমার সরকার নিজেদের আয়ত্তে নিতে আরাকান আর্মির উপরে হামলা চালাচ্ছে। এবং আরও অনেক আগে থেকে মিয়ানমারের জান্তা সরকার রাখাইনে জরুরি পণ্য প্রবেশে বাধা দিচ্ছে, ত্রাণ বিতরণে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে, রাখাইনে বিদ্যুৎ, যোগাযোগ, ব্যাংকিং ব্যবস্থা সহ সব ধরনের ব্যবস্থা সেখানে বন্ধ করে রেখেছে। অথচ এই অবস্থার মধ্যে ইউনূস সরকারের সময় মিয়ানমারে কথিত করিডোর দেওয়ার জন্য যে একটা তৎপরতা আমরা লক্ষ্য করেছিলাম গত সরকারের সময়, অর্থাৎ অন্তর্বর্তী সরকারের সময়, তার মূল উদ্যোক্তা ছিলেন এবং বেশি তৎপর ছিলেন আজকের যিনি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ইউনূসের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, এবং একই সঙ্গে প্রথমে তার দায়িত্ব ছিল রোহিঙ্গা বিষয়ক বিশেষ দূত। তার আগে যেন কি একটা শব্দ ছিল, খেয়াল নেই। যাই হোক, তো যদি সত্যি সত্যিই করিডোর দেওয়া হতো, কি হতো? অনেকেরই ধারণা ছিল এবং তার কিছু তথ্য উপাত্ত তো অবশ্যই আমাদের সামনে ছিল যে এই কথিত মানবিক করিডোর দেওয়ার আড়ালে যুক্তরাষ্ট্র সেখানে আরাকান আর্মিদের উদ্দেশ্যে যুদ্ধাস্ত্র পাঠাতে চায়। কেন? মিয়ানমারের দিকে যুক্তরাষ্ট্রের চোখ দীর্ঘদিনের। প্রথমত মিয়ানমারের খনিজ সম্পদের দিকে দৃষ্টি যুক্তরাষ্ট্রের, দ্বিতীয়ত হচ্ছে মিয়ানমারে চীনের যে আধিপত্য। একদিকে মিয়ানমারের জান্তা সরকারকে সব ধরনের সহযোগিতা, লজিস্টিক সাপোর্ট দিয়ে আসছে চীন, অন্যদিকে আবার মিয়ানমারের যেসব সশস্ত্র গোষ্ঠী আছে প্রত্যেকটির সাথে আবার চীনের যোগাযোগ। এদিকে আবার আরাকান আর্মির সাথে যোগাযোগ ঘনিষ্ঠভাবে যুক্তরাষ্ট্রের। তো সেই যুক্তরাষ্ট্রকে দিয়েই মিয়ানমারের সম্পূর্ণটা দখলের টার্গেট ছিল, মানে সেই আরাকান আর্মিকে দিয়ে মিয়ানমারের সমস্তটা দখলের টার্গেট ছিল যুক্তরাষ্ট্রের। যদি এই করিডোর দেওয়া হতো, অথবা ধরে নিলাম যে সেখানে মানবিক সাহায্যই যেত, কথিত মানবিক সাহায্য, ত্রাণ যেত, সেই ত্রাণটাও কি সাধারণ মানুষের কাছে পৌঁছতো, নাকি আরাকান আর্মির দখলেই যেত? আর যদি তা করা হতো, এখন যে অবস্থা চলছে তাতে মিয়ানমারের সরকারি বাহিনীর মাধ্যমে বাংলাদেশ কতটা ঝুঁকির মুখে পড়তো? এই হচ্ছে এক।
দ্বিতীয়ত হচ্ছে যে আপনাদের নিশ্চয়ই মনে আছে ডক্টর ইউনূস যখন প্রধান উপদেষ্টা ছিলেন, প্রধান উপদেষ্টা থাকাকালীন সময় তিনি যখন 2025-এ চীন সফর করে এলেন, তার পরপরই তার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা এবং মিয়ানমার বিষয়ক, রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ, এখন শব্দটা আমার মনে পড়েছে, হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিল, আজকে যিনি পররাষ্ট্রমন্ত্রী, তিনি সংবাদ সম্মেলন করে কি বলেছিলেন? ডক্টর ইউনূসও বলেছিলেন, তার প্রেস সচিব যিনি ছিলেন মিস্টার শফিক একেবারে জোর গলা। তারপর দুটি ঈদ চলে গেছে, একজন রোহিঙ্গাও আমরা ফেরত পাঠাতে পারিনি, বরঞ্চ ডক্টর ইউনূস সরকারের সময় 3 থেকে 4 লাখ রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে ঢুকেছে। এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী, আজকে পররাষ্ট্রমন্ত্রী তখন বলেছিলেন জোর দিয়ে এইভাবে যে শুরুতে 1,80,000 রোহিঙ্গা শরণার্থীকে ফিরিয়ে দেওয়ার আলোচনা চলছে এবং এটি সঠিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বলা হচ্ছে যে না এটি 1,80,000 নয়, এটি ঠিক নয়, তিনি বলছিলেন যে এইসব প্রোপাগান্ডা, বরং এগুলো মিথ্যা। 1,80,000-ই সঠিক। প্রথম দফায় আমরা 1,80,000 রোহিঙ্গা ফেরত পাঠাবো। এবং তিনি এও বলেছিলেন যে চীনের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা যে কথাবার্তা হয়েছে, যদিও সেটির কোনো যৌথ বিবৃতি নেই এই বিষয়ে, তারপরেও তার ভাইস প্রেসিডেন্ট আমার পাশে ছিলেন, আমরা পাশাপাশি ছিলাম, তারা এতে সম্মতি প্রদান করেছেন। কি বড় বড় কথা! এবং সেই বড় বড় কথা এখনও ডক্টর খলিল আমাদের সামনে শোনাচ্ছেন। আমাদের আজকের যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব চীন সফরে গেলেন কয়েকদিন আগে, তিনি ফিরে আসার পরে ঠিক একইভাবে এই ডক্টর খলিল সাহেব সংবাদ সম্মেলন করে বললেন যে এই সমস্যাটার সমাধান হয়। কিন্তু বাস্তবতা হচ্ছে এটি যে চীন কখনোই এ বিষয়ে বিন্দুমাত্র সহযোগিতা করবে না, কারণ তাদের বিশাল স্বার্থ রয়েছে রাখাইনে, মংডুতে, হাজার হাজার কোটি টাকা তাদের বিনিয়োগ রয়েছে। সেই জায়গা থেকে চীন কেন রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে? ওইখানে আবার আবাসস্থল গড়ে তোলা হবে, যদিও সেটি আরাকান আর্মির দখলে, এবং সেখানে তো একটা যুদ্ধাবস্থা চলছে এবং নতুন করে হামলা শুরু হয়েছে। আবার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে জাতিসংঘে রোহিঙ্গাদের ফিরিয়ে দেওয়ার বিষয়ে যতবার প্রস্তাব উত্থাপিত হয়েছে প্রত্যেকটাতে ভেটো দিয়েছে চীন। এবং একথাও সত্য, শুধু চীন নয়, প্রত্যেকটা জায়গায় ভারতও ভেটো দিয়েছে, তার কারণ ভারতেরও সেখানে স্বার্থ রয়েছে। কী স্বার্থ রয়েছে এর আগে অনেকবার আপনাদের সামনে আলোচনা করেছি। এখন মূল বিষয় হচ্ছে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মধ্য থেকে যে সশস্ত্র গোষ্ঠী তৎপর রয়েছে বলে নানান সময় আমরা খবর পাচ্ছি, সেটি আরসা হোক, ওআরএস হোক, যারাই হোক না কেন, তাদের মধ্য থেকে পাল্টা হামলা আরাকান আর্মির প্রতি করা হয় কি না চতুর্দিক থেকে ঘিরে ধরার জন্য। যদি সেটি হয়ে থাকে আমাদের জন্য কতটা বিপদ সেটি আমাদের একটু খেয়াল রাখতে হবে। আমি প্রথমে বিজিবির কথা বলছিলাম এই কারণে যে সেখানে সীমান্তে শুধুমাত্র সতর্ক থাকলেই হবে না, ভেতরে রোহিঙ্গাদের মধ্য থেকে উগ্রবাদী গোষ্ঠী যারা রয়েছে তাদের মধ্য থেকে কোনো ধরনের তৎপরতা যেন না চালানো হয় আরাকান আর্মির বিরুদ্ধে। আরাকান আর্মি আমাদের খুব বেশি আপন তা নয়, নিশ্চয়ই তারাও আমাদের ক্ষতির অন্যতম বিষয়, কিন্তু কোনো ধরনের সংঘর্ষে যেন আমরা না জড়াই সেই বিষয়টি খেয়াল রাখতে হবে সরকারকে।